একটা হয়েছে, জ্বরও চলে আসছে। এখন তুমি বাসায় একা একা বসে আছো, তো যত্ন নিচ্ছে? কিছু না, আমি শুয়ে ঘুমাচ্ছি। সে জোর করে আমার মুখ বন্ধ করে তার রুমে নিয়ে তার খাটের উপরে আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের সময় সে তার মোবাইল ফোনে এটা ভিডিও করে। আসিফ নজরুল গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, সেখানকার মেয়েদের সাবধান করা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে যারা পড়ে সেই সকল মেয়েদেরও এই লোকটি সম্পর্কে সাবধান থাকা দরকার। আসিফ নজরুল বরাবরই একজন চরিত্রহীন ব্যক্তি। এরই মধ্যে বর্তমান যে সরকার, সেই সরকারের যে মনোভাব সেটা মোটামুটি আমার মনে হয় প্রকাশ পেয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, খুবই গুরুত্বপূর্ণ আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে প্রিয় দর্শক। যে ভিডিওতে চাঞ্চল্যকর কিছু তথ্য রয়েছে, এমনকি যে ভিডিওটি ইতিমধ্যে নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান থমথমে পরিস্থিতি চলছে, নির্বাচনকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু নতুন আপডেট আপনাদের মাঝে নিয়ে এসেছি। ভিডিওর শুরুতে শিরোনাম দেখেছেন, বিস্তারিত জানতে হলে অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর একটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমার ফোনে ইমোতে ফোন দিয়ে বলে যে তোমার ভাবি খুব অসুস্থ, গুরুতর অসুস্থ, তাকে হসপিটালে অ্যাডমিট করাতে হবে, তুমি একটু আমাদের বাসায় আসো। তখন আমার 4 বছরের একটা বাচ্চা আছে, আমি তখন আমার বাচ্চাকে আমার শাশুড়ির কাছে রেখে আমি তার বাসায় যাই। যাওয়ার পরে আমি যে দেখি যে তার বাসায় কোনো ভাবি অসুস্থ তো দূরেই থাক, ভাবি বাসায় নেই। তখন আমি যখন তাকে বলি যে দাদু, আমরা তাকে দাদু বলি, তখন আমরা যখন বলি যে দাদু, আমি বলি যে দাদু ভাবি কই, সে বলে কি না না তোমার ভাবি তো বাসায় নেই। তখন আমি বললাম যে তাহলে আপনি যে বললেন যে ভাবি অসুস্থ, তাহলে মিথ্যা কথা কেন বললেন? তখন সে তার ফ্ল্যাটের দরজা লক করে দেয়। দরজা লক করে দেওয়ার পরে তার অঙ্গভঙ্গিতে আমি অন্যরকম একটা আচরণ বুঝতে পারি। আমি যখন চলে আসতে যাই, তখন সে জোর করে আমার মুখ বন্ধ করে তার রুমে নিয়ে তার খাটের উপরে আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের সময় সে তার মোবাইল ফোনে এটা ভিডিও করে। ভিডিও করার পরে সে আমাকে বলে যে তুমি যদি কাউকে বলো তাহলে মান সম্মান তোমারই যাবে, আর তোমার ফ্যামিলির লোক আমাকে অনেক বেশি সম্মান করে, আমি যদি বলি তাহলে এটাই বিশ্বাস করবে, তোমার কথা কেউই বিশ্বাস করবে না। এক পর্যায়ে আমাকে অনেক ভয় পেতে দেখালে আমি এটা গোপন রাখি, আমি কাউকে বলি না। বললে তারপরে আমি চলে আসি। আসার পরে সে আবার তার পরের মাসের 9 তারিখ 9/6/2024 তারিখে সে আমাকে হঠাৎ আবার ফোন দেয়, ইমো দিয়ে, আমার ইমোতে ফোন দিয়ে বলে কি যে তুমি এখন আমার বাসায় এসে দেখা করবা। তখন আমি যখন যাইতে না করি, তখন সে আমাকে বলে কি যে তুমি যদি না আসো, আমি কিন্তু এটা লোক সমাজে যদি ভাইরাল করে দিই ফেসবুকে, তাহলে কিন্তু তুমি স্বামীর সংসার করতে পারবে না, আর বুঝোই তো কি হবে। ভয়ে তারপরে আমি কিছু বুঝতে না পারি আমি আবারও তার বাসায় যাই। যাওয়ার পরে সে আমাকে আবার ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে জোরপূর্বক ধর্ষণ করার পরে তারপরে আমি বাসায় চলে আসার পরে ওই মাসেরই আবার 13 তারিখে 13/6 সে আমাকে আবার ফোন দিয়ে বলে কি যে তোমার আমার বাসায় আবার আসতে হবে। তখন আমি মনে করছি যে আমি আর যাইতাম না, তাই তো আমার যাই হোক। তখন আমি বলছি কি দাদু, আমি আর আপনার কাছে যাইতাম না, আপনি যা করবেন করেন, আমি আর এর মধ্যে নাই। যা এখন হবে তাই একটু পরে, যা কিছুদিন পরে হবে তাই এখন হোক, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি মনে করি যে সে হয়তো বা শুধু আমাকে ভয় দিয়েছে, সেরকম কোনো কিছুই করবে না। তখন সে রাগের চোটে আমি যখন তার কাছে যাইনি, তখন সে রাগের পর সে আমার হাজবেন্ডে 19/24 তারিখ সে আমাকে 18 তারিখ পর্যন্ত রিকোয়েস্ট করতে থাকে। আমি যখন যাই না, তারপরে আমি ওই সিম কার্ড চেঞ্জ করে ফেলা, ইমো বাদ দিয়ে দিই। তখন সে 24 তারিখে আমার স্বামীর কাছে ফোন দিয়ে বলে যে তোর বউ ভালো না, তোর বউ চরিত্রহীন, তোর বউ রাখিস না, তোর বউকে তুই ছেড়ে দে। এগুলো বললে আমার শাশুড়ির কাছে যে বলে, বাসায় যে বলার পরে তারপরে আমার হাজবেন্ড আমাকে যখন জিজ্ঞাসা করে, তখন আমি আমার হাজবেন্ডে বলি যে দাদু তো আমার সাথে এরকম কিছু করছে। করার পরে দাদুই আমার মনে করছে যে তুমি বললে তোমার মান সম্মান যাবে, এখন দাদুই কেন আবার এরকম করলো। করার পরে আমার স্বামী তাকে আবার যখন ফোন দিয়ে বলে যে দাদু আপনি তো এরকম করছেন, তাহলে আপনি কেন আবার আমার বউয়ের বিষয়ে আমাকে এরকম বললেন। তখন বলে যা করছি, তুই নরিমান মানুষের ছেলে, তুই কি করতে পারবি, তুই যা করার কর, এরকম যখন বলার পরে তারপরে আমি
বাধ্য হয়ে আমি এসে যাই, সদর থানায় যাই মামলা করার জন্য। মামলা করে গেলে ওসি স্যার আমার মামলা প্রথমে বলে যে কাল নিব এরকম বলে 3-4 দিন আমাকে ঘুরানোর পরে আমাকে আমার মামলা নেয় না। যখন দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে একজন থাকবে এবং উনি প্রতিনিয়ত হাদিস কোরআন রেফারেন্স দেন, তার চরিত্র জানা দরকার বাংলাদেশের মানুষের। আসিফ নজরুল সম্পর্কে আমি সিরিজ করতে চাচ্ছি কয়েক পর্বের, সবাই জানা দরকার এই লোকটিকে। এবং এই জন্য বলা প্রয়োজন যে উনি যে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন সেখানকার মেয়েদের সাবধান করা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে যারা পড়ে সেই সকল মেয়েদেরও এই লোকটি সম্পর্কে সাবধান থাকা দরকার। আসিফ নজরুল বরাবরই একজন চরিত্রহীন ব্যক্তি, কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আমি এক একটি পর্বে তার মুখ উন্মোচন করব। আমি কোনো ব্যক্তিকে টার্গেট করে সাধারণত ভিডিও করি না, কিন্তু এটা কথা করতে বাধ্য হচ্ছে যেহেতু উনি সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আছেন এবং কয়েকটি মন্ত্রণালয়, বিশেষ করে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দায়িত্বে উনি আছেন। অনেকে মেয়েরা সেখানে যায়, তারা বিপদে পড়ুক আমি চাই না। আসিফ নজরুল কোথা থেকে শুরু করব? 80 দশকের শেষের দিকে যাই। আসিফ ভাই মনে পড়ে? করবে মিজান, শাকিল, মনে পড়ে এদেরকে? আসিফ ভাই, আফনান অদিতিকে আপনি বিয়ে করেছিলেন, কিন্তু আসল কারণটি বলেননি যে বিয়েটা কেন ভেঙে গিয়েছিল। সাক্ষী কিন্তু আছে অনেক। আপনি বউ পেটাতেন কেন? কেন পেটাতেন? বক্সিবাজার এলাকায় আপনার ভাই যে বউ পেটাতো রেগুলার, কয়বার বিচার হয়েছিল? বউ পেটানো কি আপনার পারিবারিক গৌরব? হ্যাঁ, আসল কথাটা মানুষকে বলেন না কেন? অতিথির সঙ্গে আপনার কি হয়েছিল বলেন না কেন? উপন্যাস লেখেন না। এরপর আপনি ওকে ছেড়ে দিলেন। আপনি গুলতেকিন ভাবির, অর্থাৎ হুমায়ুন আহমেদ স্যারের স্ত্রী, প্রথম স্ত্রী গুলতেকিন ভাবির বন্ধু ছিলেন, শুরু হয়ে ঢুকলেন সংসারে। আপনি 2000 সালের প্রথম দিকে, গোড়ার দিকে আপনি 2000 ভ্রমতায়। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে, যেখানে একদিকে অন্তর্বর্তীকালীন সরকারের উপর ব্যাপক চাপ, অপরদিকে রয়েছে ইন্ডিয়া এমনকি যুক্তরাষ্ট্র মিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশে আসার জন্য, আবারও নির্বাচন করার জন্য, ক্ষমতায় বসার জন্য। প্রিয় দর্শক, সবকিছু মিলিয়ে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের অবস্থা, সাধারণ মানুষের অবস্থা মোটেও ভালো নেই। একদিকে রয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অপরদিকে রয়েছে যানজট, এমন কিছু সমস্যা বিরাজমান, যার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষ অসন্তুষ্ট হয়ে পড়েছে। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনার ব্যক্তিগত কোনো মতামত থাকলে আপনার মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।